রাজদীপকে ফোনে ভয় দেখালো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে সুস্থ দেখে রিত খুশি হয়ে যায়। রিত বলতে থাকে, বিদ্যা তুমি সুস্থ আছো তো? আমি তো তোমাকে ভেবে ভেবে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম সত্যি যদি তোমার কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো। তখন তখন বিদ্যা বলতে থাকে, ভাববেন না, আমার এমন কিছু হয়নি। আমার খুব সামান্য একটি চোট লেগেছে। আমি আমি একদম সুস্থ আছি। আমার আমার কিছু হয়নি। ওরা ওরা ভাবছে যে আমার অনেক বড় ক্ষতি হয়েছে, আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। কিন্তু কিন্তু ডক্টরের সঙ্গে আমার সেভাবে কথা হয়েছে। ডক্টর ওদেরকে কিছুতেই আমার কাছে আসতে দেবে না, আর ওদেরকে বোঝাবে যে আমি আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। তখন তখন রিত বলতে থাকে, কিন্তু বিদ্যা তুমি এভাবে কি করতে চাইছো? তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনার বাবাকে তো অবশ্যই শাস্তি দিতে হবে। আপনি চান না আপনার বাবা শাস্তি পাক? আপনার বাবা, আমার বাবা, তারপরে আমার কাকা সবাই মিলে আমাকে মারতে চেয়েছিল। এটার শাস্তি আপনি চান না? তখন দেখা যায় রিত বলতে থাকে, হ্যাঁ বিদ্যা, আমি চাই। আমি আমি সেই বন্দোবস্তও করছি। তখন তখন বিদ্যা বলতে থাকে, মানে আপনি কি করেছেন? তখন তখন রিত বলতে থাকে, দেখো বিদ্যা, এই তো ওরা ওরা সিসিটিভি ফুটেজটা ডিলিট করতে চেয়েছিল, আর আমি আমি সুযোগ বুঝে হার্ড ডিস্কটাই খুলে নিয়েছি। হার্ড ডিস্কে সব প্রমাণ আছে, সবকিছু আছে, যে কে কে ওখানে ওখানে ছিল, কে কে জড়িত ছিল, কে কে এসবের মধ্যে ইনভলভ ছিল, সবকিছুই হার্ড ডিস্কে আছে। কারণ ওরা কথা বলছে, তারপরে তোমাকে ছুরি মারছে, নিজেরা পালাচ্ছে, সবকিছু সবকিছু এটার মধ্যে বন্দি আছে। এটা এটা দেখে খুশি হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, আপনি একদম একদম ঠিক কাজ করেছেন। আমি তো ভেবেছিলাম যে ওরা ওরা এই যে হার্ড ডিস্কটা ডিলিট করে দেবে, চুরি করে নেবে। এই জন্য আমি বড়বাবুকে বলেছিলাম যে আপনি আপনি ওখানে গিয়ে কোনো লাভ হবে না। কারণ কারণ ওরা ওটা ওটা শেষ করে দিতে একটুবারও ভাববে না। তখন তখন রিত বলতে থাকে, হ্যাঁ বিদ্যা, তোমার ধারণাই ঠিক। ওরা ওরা হার্ড ডিস্কটা খুলতে গিয়েছিল তো। আমি নকল একটি হার্ড ডিস্ক ওখানে রেখে দিয়েছি, ওরা সেই হার্ড ডিস্কটাই খুলে নিয়েছে। ওরা ওরা বুঝতে পারেনি যে হার্ড ডিস্কটা চেঞ্জ হয়ে গেছে। তখন বিদ্যা বলতে থাকে, একদম একদম ঠিক কাজ করেছেন। ওদেরকে হারাতে হলে আমাদের আমাদের বেআইনি পথ অবশ্যই ধরতে হবে। তখন তখন রিত বলতে থাকে, বিদ্যা এখন কি করবে তুমি? বড়বাবু তো এ থানার দায়িত্ব নেই। তখন তবে তবে এখন এ বড়বাবুর কাছে যদি এসব দেওয়া হয়, উনি তো প্রমাণ লোপাট করে দেবে। তখন তখন বিদ্যা বলতে থাকে, এসব কিছুই বড়বাবুদের হাতে দেওয়া যাবে না। আর আমি তো এখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, তাই না? আমার ছাত্র সমাজ সবাই তাই জানে। তাই ওরা এখন আগুনের ফুলকির মতো চলছে। ওদের আগুনে আগুনে ঘি ঢালবেন আপনি, ওদেরকে উস্কাবেন আপনি, ওদেরকে ওদেরকে বলবেন তোমাদের প্রফেসর বিবি বিবি যাতে ফিরে এসে এই কলেজটা যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবেই দেখতে পায়। কারণ কারণ আগামী আগামী 72 ঘন্টার মধ্যে ওরা কলেজটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আর কলেজে ঢাল হয়ে দাঁড়াবেন আপনি আর আমার স্টুডেন্টরা। আপনার সঙ্গে থাকবে পঙ্কজ কাশনবিশ, বড়বাবু। এরপরে দেখা যায় রিত বলতে থাকে, তুমি যেমনটা বলবে বিদ্যা, আমি তেমনটাই করব। ঠিক তেমন যেমন 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 করতে বলবে তেমন তেমনই করব। কেউ কিচ্ছু করতে পারবে না। কলেজটা বাঁচানোর দায়িত্ব আমার। আমি তোমার ছাত্রছাত্রীদের নিয়ে কলেজটা বাঁচাবো। আর বড়বাবু, আপনি আমার সঙ্গে থাকলেই হবে। তখন বড়বাবু বলতে থাকে, আমি বরাবরই প্রফেসর বিবির সঙ্গ দিয়েছি, প্রফেসর বিবির সঙ্গে থেকেছি, তাই এবারও থাকবো। আপনি চিন্তা করবেন না। এরপরে দেখা যায় রিত রিতকে নিয়ে বড়বাবু যায় আর বিদ্যাকে বলতে থাকে, প্রফেসর বিবি, আপনি কিন্তু একদম একদম সেফ হয়ে থাকবেন। কেউ যেন আপনাকে আপনাকে কোনোভাবে ক্ষতি করতে না পারে। আপনি কিন্তু নিজের ভালোটা নিজে দেখতে পারবেন, এই আশাতেই আমরা ফেলে যাচ্ছি। তা না হলে কিন্তু আমরা যেতাম না। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনারা আমাকে নিয়ে ভাববেন না, আমার কেউ কিছু করতে পারবে না। আমি একদম ফিট থাকবো। আপনারা আপনারা নিজেদের কাজগুলো নিজেরা ঠিকঠাক ভাবে করে নিন। এরপরে এরপরে ঋতো বড়বাবু বলতে থাকে, বিদ্যা এখন তুমি কি করবে? তখন তখন বিদ্যা বলতে থাকে, এখন আমি মিস্টার রাজদীপ চ্যাটার্জিকে ফোন করব, আর ওর সঙ্গে কথা বলবো। তখন রিত বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি যদি ফোন করো তবে তো উনি বুঝে যাবে যে তুমি তুমি একদম সে ঠিক আছো। তখন বিদ্যা বলতে থাকে, আমি সেভাবে ফোন করব না, ওনাকে আমি বুঝতে দেবো না যে আমি বিদ্যা। এই বলে বিদ্যা ফোন করে। তখন ঋত বড়বাবু সেখানে দাঁড়িয়ে যায়। এরপরে বিদ্যা ফোন করে রাজদীপকে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার রাজদীপ চ্যাটার্জি, 72 ঘন্টার মধ্যে কলেজটা ভেঙে দেওয়ার পরিকল্পনা করছেন, তাই না? পারবেন না, কিছুতেই কলেজটা ভাঙতে পারবেন না। কারণ কলেজের ঢাল হয়ে দাঁড়াবে প্রফেসর বিবি। এই কথা শুনে ও- ও- রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, মানে
প্রফেসর বিবি মানে প্রফেসর বিবি তো হসপিটালে শুয়ে আছে। তখন তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর বিবি হসপিটালে শুয়ে আছে কিন্তু ওনার স্টুডেন্ট গুলো তো আর হসপিটালে শুয়ে নেই, ওনার স্টুডেন্ট গুলোই আপনাদের আপনাদের জন্য একা একশো হয়ে দাঁড়াবে, ওনার স্টুডেন্টরা আপনাকে আপনাকে শাস্তি দেবে, বুঝতে পেরেছেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কিছুতেই কিছুতে আটকাতে পারবে না। আর আপনি কে? আপনি কে কথা বলছেন? কথা বলছেন কেন বলুন? বলুন, আর কেনই বা আমাকে ফোন করেছেন এসব বলছেন? তখন বিদ্যা বলতে থাকে, আপনাকে আপনাকে সতর্ক করলাম আর আপনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে ফেলেছি কিন্তু, আর সেগুলো সেগুলো কোর্টে পেস্ট করবে, তখন কিন্তু আপনার রেপুটেশন নিয়ে টানাটানি পড়বে, আপনার আপনার লাইসেন্স নিয়েও টানাটানি পড়বে। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, কে বলছেন আপনি? পরিচয় দিচ্ছেন না কেন? পরিচয় দিন। তখনই বিদ্যা ফোনটা কেটে দেয়। এরপরে এরপরে রাজদীপ চ্যাটার্জি শ্রাবণ শ্রাবণ প্রফেসর প্রিসি ও প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে, আমি বুঝতে পারলাম না কে যেন আমাকে হুঁশিয়ার করলো, আর ব্যাপারটা ও কথা তো এভাবে এভাবে শুধুমাত্র বিদ্যাই বলতে পারে, এভাবে কথাগুলো বিদ্যা বলতে থাকে, কিন্তু কিন্তু ইনি কে যে আমাকে এভাবে এভাবে সাজেশন দিল, আমাকে সতর্ক করে দিল? তখন তখন দেখা যায়, কথা শুনে শ্রাবণ বলতে থাকে, এসব আপনি কি বলছেন? প্রফেসর বিবি তো হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তবে তবে প্রফেসর বিবি কেন ফোন করবে আর কি করেই বা ফোন করবে? তখন এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, অবশ্যই অবশ্যই সেটা ঠিক, কিন্তু কিন্তু প্রফেসর বিবির মতোই কণ্ঠটা লাগলো। আর যদি এটাও ঠিক যে প্রফেসর বিবি হলে কি আর আমাকে সতর্ক করতো? প্রফেসর বিবি তো নিজের কাজ নিজেই করে নিত, আমাকে তো আর সতর্ক করতো না। তখন তখন রাজদীপ চ্যাটার্জির কথা শুনে শ্রাবণ বলতে থাকে, হয়তোবা আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী। তখন রাজদীপ বলতে থাকে, আমার তেমনটা মনে হচ্ছে না, মনে হলো যে আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে আমাকে হুমকি দিচ্ছে, আর আমাকে আমাকে সতর্ক করছে যে আমি যাতে এখনো এখনো সময় আছে, নিজেকে শুধরে নি। তখন এই কথা শুনে শ্রাবণ বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর বিবি আপনাকে ফোন করেছে? তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমি তো এটা বলিনি, কিন্তু আমি শিওরও হতে পারছি না, আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল আছে, আর এই মেয়েটা যে ফোন করলো সে আসলে কে আমাকে জানতে হবে, তার পরিচয়টা কি এটাও জানতে হবে। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা শ্রাবণ, তোরা কি ঠিকঠাক ভাবে ছুরিটা মেরেছিলে নাকি কোনো গড়বড় করে ফেলেছো, কোনো গন্ডগোল পাকিয়েছো? তখন তখন শ্রাবণ বলতে থাকে, হ্যাঁ ঠিকঠাক ভাবে মারা হয়েছে, ঠিকঠাক ভাবে না মারলে কি আর প্রফেসর বিবি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এভাবে কাতরায় বলুন তো? তখন তখন রাজদীপ বলতে থাকে, হ্যাঁ তাও ঠিক। এরপরে এরপরে দেখা যায় যে এদিকে বিদ্যা রিতকে বলতে থাকে, মনের মধ্যে সন্দেহ ঢুকে দিয়েছি, এখন এখন রাজদীপ চ্যাটার্জি গুমড়ে গুমড়ে মরবে আর চিন্তা করতে থাকবে যে কে ওনাকে ফোন করলো, আর কেই বা সতর্ক করে দিল, আর কেই বা এই কথা বললো একদম বিদ্যার মতো। তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, আচ্ছা বিদ্যা, এসব করা কি ঠিক হচ্ছে বলো? তখন তখন বিদ্যা বলতে থাকে, কেন ঠিক হচ্ছে না মিস্টার রাজদীপ চ্যাটার্জি? অবশ্যই ঠিক হচ্ছে, অবশ্যই ঠিক হচ্ছে। উনি উনি যে ভুলটা করেছে এর জন্য ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এর জন্য ওনাকে ওনাকে একদম একদম শাস্তি পেতে হবে। তখন তখন বড়বাবু বলতে থাকে, কেন মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি কি আপনার বাবার জন্য কিছু করতে চাইছেন? তখন তখন বিদ্যা বলতে থাকে, যদি আপনার বাবার কথা মনে হয় তবে আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু একটাই অনুরোধ, আপনি এগুলো বলবেন না, আমি যে সুস্থ আছি এটা যেন বাইরের কেউ না জানে। তখন তখন রিত বলতে থাকে, আমি বিদ্যা, আমি তোমার হাত ধরে এসে আমার বাবা মা আমার পরিবার সবাইকে ছেড়ে দিয়েছি, আজকে আমি আবার তোমাকে ছেড়ে আমার পরিবারের কাছে যাব? সেরকম ছেলে আমি নয়, তুমি হয়তো বা এখনো বুঝতে পারোনি, কিন্তু কিন্তু সেরকম ছেলে আমি নয় যে তোমাকে ফেলে আমি চলে যাব। তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি জানি যে আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না, কিন্তু কিন্তু আপনি এসব বলছেন কেন? মিস্টার রাজদীপ চ্যাটার্জি ক্রমশ ক্রমশ ক্রিমিনাল ক্রিমিনাল হয়ে যাচ্ছে, উনি যেভাবে যেভাবে ক্রাইম করে বেড়াচ্ছে, এভাবে ক্রাইম করলে একটা সময় দেখবেন ওনার পিছনে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ওনাকে ওনাকে সত্যি সত্যি পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দেবে, ওনাকে জেল খাটতে হবে, কোর্টে তোলা হবে, অনেক অনেক ঝামেলা হবে। তাই তাই এখনো এখনো সময় আছে, ওনাকে শুধরে যেতে দিন, ওনাকে শুধরে নিতে দিন। এভাবে এভাবে কলেজটা ভেঙে দিলে ওই কলেজের স্টুডেন্টরা সবাই কোথায় গিয়ে দাঁড়াবে? ওদের তো কারো একাডেমিতে ভর্তি হওয়ার মতো সামর্থ্য নেই, আর একাডেমিতে তো ওদেরকে ভর্তি করেও নেবে না। তো তখন তখন বড়বাবু বলতে থাকে,
আমরা এখন আসছি, কারণ ওদিকের কি পরিস্থিতি আমরা তো এখান থেকে বুঝতে পারছি না। আমাদের আমাদের এখন তো আসতে হবে ওখানে গিয়ে ছাত্রীদের সবকিছু বুঝিয়ে দিতে হবে, কি করে সবটা করতে হবে। তখন তখন দেখা যায় কথা শুনে বিদ্যা বলতে থাকে, ঠিক আছে বড়বাবু, আপনি আপনি চলে যান। এরপরে ঋত বড়বাবু চলে গেলে তখন ডক্টর এসে বিদ্যাকে বলতে থাকে, আচ্ছা আপনার কোনো পেন হচ্ছে না তো, শরীরটা ঠিক আছে? তখন বিদ্যা বলতে থাকে, একটু একটু পেন তো হবেই, ওটুকুতে আমরা আমরা ব্যথা পাই না, আমরা তো মেয়েরা কখনো ব্যথার তোয়াক্কা করে না। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, তারপরেও এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটি কাটা পড়েছে, তাই তো একটু পেন হবে। তার জন্য কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। এভাবে এভাবে দৌড়াদৌড়ি করলে, ফাইট করলে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন। এখনো কটা দিন একটু রেস্ট নিন, তারপরে না হয় সবটা দেখা যাবে। তখন বিদ্যা বলতে থাকে, আমাদের মতো প্রফেসরদের রেস্ট নেওয়ার মতো কোনো কোনো ক্ষমতা নেই ডক্টর। আপনি আপনি হয়তো বুঝবেন না এটা, কিন্তু এটাই সত্যি। তখন এ কথা শুনে ডক্টর বলতে থাকে, কিন্তু কিন্তু আপনি যদি ক্রমশ এভাবে ফাইট করেন তবে তো আপনার ওখান থেকে ব্লিডিং হতে শুরু হবে, আর ব্লিডিং হলে কিন্তু আরো মুশকিলে পড়ে যাব। অনেক ব্লাড এই পর্যন্ত দেওয়া হয়েছে, তারপরেও যদি কোনোভাবে ব্লিডিং শুরু হয়ে যায় তবে কিন্তু আরো ঝামেলায় পড়ে যাবেন আপনি, আমি বলে দিলাম। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কিচ্ছু হবে না, কই মাছের জান আমার আমার কিন্তু কই মাছের জান, তাই আমার কিচ্ছু হবে না, আমি একদম সুস্থ হয়ে উঠবো। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, হ্যাঁ আমিও চাই তুমি একদম সুস্থ হয়ে উঠো, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও, সুস্থ হয়ে তোমার লড়াইটা তুমি লড়ো, তোমার স্টুডেন্টদের পাশে থাকো। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি আমার স্টুডেন্টদের পাশে থাকতে চাই, আর পিসিসিআই কলেজের প্রফেসর হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে, আপনার মতো সৎ প্রফেসর খুব অল্পই দেখা যায়, কিন্তু এই লোকগুলো যে কি বুঝতে পারে না, শুধু শুধু অর্থ প্রাচুর্য এগুলো নিয়েই সারাক্ষণ দণ্ড বেঁধে আছে। তখন তখন বিদ্যা বলতে থাকে, আমি কি করব বলুন, আমাকে আমাকে এইটুকু কষ্ট তো করতেই হবে। আমার সমাজ সবাই আমার মুখ বিলে চেয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে, আমাকে তো ফিরতে হবে ওদের মাঝে, আমাকে ফিরতে হবে। আমি অন্তত পক্ষে 3 দিন পরে একদম বাইরে বেরিয়ে আসবো। তখন ডক্টর বলতে থাকে, প্লিজ 1 সপ্তাহ অন্তত বেডে শুয়ে থাকুন, কোনো জায়গায় যাবার চিন্তা ভাবনা করবেন না। তখন তখন বিদ্যা বলতে থাকে, আমাকে তো যেতেই হবে ডক্টর, আমাকে যেতেই হবে, এভাবে ঘরে বসে থাকলে তো আর হবে না, আমার তো অনেক কাজ আছে, তাই না? তখন তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, হ্যাঁ কাজ আছে বুঝলাম, কিন্তু কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ কারণ আপনি যেভাবে যেভাবে চলাফেরা করছেন এভাবে চলাফেরা করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, তাই আমি আগে থেকে আপনাকে সতর্ক করে দিলাম। আপনার হাজবেন্ড কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল বারবার যে আপনি কি সত্যি কি এরকম হয়েছেন, আর আপনার সঙ্গে দেখা করা যাবে কিনা। আর আপনার আপনার শ্বশুর মশাই মনে হয় রাজদীপ চ্যাটার্জি, উনি এসেছিলেন প্রফেসর পিসি, তারপরে প্রিন্সিপাল স্যার এদেরকে নিয়ে। তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, সবগুলো যে একই পালের কথা, এজন্যই তো সবাই মিলে সদল বলে এখানে এসছে, কারণ কারণ সবাই মিলে এই এই অন্যায়টা করেছে, যার জন্য ভয়েতে আমাকে দেখতে এসছে, যাতে নিজেরা একটু গা ঢাকা দিয়ে থাকতে পারে, নিজেদের বাঁচাতে পারে। শুধুমাত্র এই কারণে এখানে এসেছিল, কিন্তু কিন্তু আপনি কিছুতেই 72 ঘন্টার আগে রাজি হবেন না যে আমাকে দেখতে পারবে। তখন তখন দেখা যায় এই কথা শুনে ডক্টর বলতে থাকে, ঠিক আছে বিদ্যা, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই করার চেষ্টা করব। আমি আড়াল করার চেষ্টা করব, কাউকে কাউকে বুঝতে দেব না যে তুমি তুমি সুস্থ আছো, তুমি একদম ফিট আছো, শুধু শুধু নাটক করছো। তখন তখন বিদ্যা বলে থাকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এই বলেই বিদ্যা ডক্টরকে বলতে থাকে, আপনি যে আমার কতটা উপকার করলেন আপনাকে আমি বলে বোঝাতে পারবো না।